Hello everyone, Assalamu alaikum. Welcome to my another class. This is মোহাম্মদ আলামিন সরকার। আজকের আমার এই ধারাবাহিক ক্লাসে বিবিএ শিক্ষার্থীদের ব্যবসায় পরিসংখ্যান বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ বিষয়টি নিয়ে আলোচনা করব। বিবিএ এর প্রায় প্রত্যেকটি ডিপার্টমেন্টে এই সাবজেক্টটি আপনারা পাবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সাবজেক্টে তাদের ইমপ্রুভ দিতে হয়। ইভেন অনেক স্টুডেন্ট, প্রায় 60% স্টুডেন্ট এই সাবজেক্টে অকৃতকার্য থাকে। এর একটাই কারণ, বিষয়টি হচ্ছে এই সাবজেক্টটি ইংরেজিতে কোশ্চেন আসে। মানে বিবিএ এর যে আমরা অ্যানুয়াল এক্সাম দেব, সেই অ্যানুয়াল এক্সামের যে কোশ্চেন পেপারটা সেটা হয় ইংলিশ ভার্সনে, যাহার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট, মানে প্রায় 50% স্টুডেন্ট এই সাবজেক্টে অকৃতকার্য থাকে। এটা মাস্ট। বিবিএ এর প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি জিজ্ঞেস করবেন, বা যারা বিবিএ পড়াশোনা করেন তারা সবাই জানেন যে এই সাবজেক্টটা কেমন গুরুত্ব। আমরা যদিও লোয়ার ক্লাসে এই সাবজেক্টের অনেকগুলো টপিক পড়েছি, অনেকগুলো টপিক নিয়ে আমরা পড়ে আইছি, আইসে এই সাবজেক্টটা আমরা একটু নিচ্ছি, তারপরেও এই সাবজেক্টটা আমাদের অনেক সমস্যা করে বা অনেক প্যারা দেয়। কারণ একটাই বিষয়, বিকজ এই সাবজেক্টটা ইংলিশ ভার্সনে। কারণ আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশের প্রায় 70% শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। বিশেষ করে যারা গ্রাম অঞ্চল থেকে আমরা পড়াশোনা করেছি তারা ম্যাক্সিমাম ইংরেজিতে অতটা এক্সপার্ট না, যার কারণে অনেকেই অনেকের সাথে পরামর্শ না করে বা না বুঝে আমাদের ম্যানেজমেন্ট বা বিবিএ এর সাবজেক্ট গুলা নিয়ে থাকি। নেওয়ার পরে আমরা পরবর্তীতে যখন ক্লাস করি তখন আমরা খুব হারে হারে বুঝতে পারি যে এই সাবজেক্ট গুলো কি ধরনের সাবজেক্ট। যেমন আমরা বিবিএ তে আমরা পড়েছি বিজনেস কমিউনিকেশন, বিজনেস ম্যাথ, অ্যাকাউন্টিং। এই সকল সাবজেক্টই কিন্তু ইংলিশ ভার্সনে। তো তারপরেও আমরা যেহেতু নিয়ে ফেলেছি, আমাদের তো সমাধান করতে হবে বা আমাদের তো কোর্স শেষ করতে হবে বা আমাদের ডিগ্রি অর্জন করতে হবে, সেই কারণে আমাদের এই সাবজেক্টটা পড়তে হবে, না পড়ার কোনো বিকল্প নেই। তো আমি আপনাদের ধারাবাহিক আজকের এই ক্লাসে এই বিবিএ সাবজেক্টের যে বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স এর উপর একটা টপিক নিয়ে আলোচনা করব। আমার এই সাবজেক্টটি শুধুমাত্র বিজনেস স্ট্যাটিস্টিক্স এর উপরই হবে। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে পড়াশোনা করতেছে, আপনাদের খুব হাতের নিকটে পরীক্ষা এসে গেছে। আগামী 27শে এপ্রিল আপনাদের এই সাবজেক্টটির অ্যানুয়াল এক্সাম হবে, বোর্ড প্রশ্ন। তো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দিন। তো আমি এখন থেকে পরীক্ষার ঠিক আগের দিন পর্যন্ত ধারাবাহিক ভাবে রেগুলার, মানে প্রতিদিন একটা করে প্রবলেম সমস্যার সমাধান করব প্রতিটা টপিক থেকে। বিশেষ করে যারা এভারেজ স্টুডেন্ট আছেন বা একদম পাস নিয়ে টেনশন আছেন, ইভেন ইমপ্রুভমেন্টের স্টুডেন্ট আছেন, তারা দেখতে পারেন। আমি আশা করি আপনার ইমপ্রুভমেন্ট থাকবে না। কেননা এই সাবজেক্টটা হচ্ছে আমি বাংলাতে কনভার্ট করে করে, ইংরেজি বাংলা মিক্সার করে করে আপনাকে শেখানো হবে। তো আপনি খুব সহজে এটাই অনুধাবন করতে পারবেন। তো চলেন আমাদের যে আজকে যে মেন প্রবলেম, সেই প্রবলেমটা আগে দেখি, কি প্রবলেমটা সমাধান করব সেই কোশ্চেনটা আগে দেখি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমাদের আজকে যে প্রবলেম সেটা হচ্ছে প্রবলেম 1। দ্য ফলোইং টেবিল gives the height in ইঞ্চি অফ 100 স্টুডেন্টস অফ এ ক্লাস। এর মানে কি জানেন? মানে টেবিলটা লক্ষ্য করো বা অনুসরণ করো, যেখানে একটি ক্লাসের 100 জন ছাত্রছাত্রী উচ্চতা দেওয়া আছে ইঞ্চিতে। এখন এটা তো আমরা বুঝতে পারলাম যে এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে 100 জন ছাত্রছাত্রী আছে, তাদের উচ্চতা দেওয়া আছে যে কে কত উচ্চতার মানুষ। এটা খুব বাংলায় করলে আমরা এটাই বুঝতে পারছি। এখন পরবর্তী প্রশ্ন বলছে কম্পিউট, মানে তৈরি করো মিন, মুড অ্যান্ড মিডিয়ান অফ দ্য হাইট। এই হাইট গুলো থেকে কি কি তৈরি করতে বলছে? 1 নম্বরে মিন, 2 নম্বরে মুড এবং 3 নম্বরে মিডিয়ান তৈরি করতে বলছে। তাহলে আমরা এই তিনটা জিনিস, এই তিনটা টপিক যদি না বুঝি, কি মিন, মুড এবং মিডিয়ান, এই তিনটা টপিক যদি আমরা না বুঝি তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো না। তো আসুন আমরা এই তিনটা টপিক দেখি। এই তিনটা টপিক কি? মেইন বলতে
বোঝানো হচ্ছে গড়। মিন বলতে কি বোঝায়? গড়। এটা গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, অথবা ওয়েটেড মিন, যে কোনো গড় হতে পারে। বাট আমাদের প্রশ্নে কিন্তু শুধুমাত্র মিন বলছে। তাহলে এই বিষয়ে আমরা আসতেছি। এরপরে বলছে মোট, মানে প্রচুরক। এরপরে মিডিয়ান মানে মধ্যক। এখন দেখেন তো, আমরা যারা লোয়ার ক্লাসে পড়াশোনা করছি তারা সবাই কিন্তু এখন আমরা পারবো, কারণ এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। আমরা যখন 9-10-এ পড়েছি, ইন্টারমিডিয়েটে পরিসংখ্যান পড়েছি, সবাই কিন্তু এই ধরনের অঙ্ক সমাধান করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন প্রশ্নটা দেখা ছিল ইংলিশে, আমি কিন্তু বাংলায় করে দিলাম। এখন আপনার খুব সহজেই প্রশ্নটা সমাধান করতে পারবেন। মিন বলতে কি? বলে গড়, মোট বলতে প্রচুরক, এবং মিডিয়ান বলতে হচ্ছে মধ্যক। তাহলে গড়, মধ্যক, প্রচুরক আমাদের নির্ণয় করতে বলছে। এছাড়া আরো একটু প্রশ্ন বলছে, অলসো মানে আরো কমেন্ট, কমেন্ট করে মন্তব্য করো অ্যাবাউট দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন। এই নেচার অফ ডিস্ট্রিবিউশনটা আমরা এক্সট্রা পাইছি এখানে। তো এইটা হচ্ছে আমাদের মিন, মোড এবং মিডিয়ান তৈরি করার পরে এই নেচার অফ ডিস্ট্রিবিউশন সার্কেলটা তৈরি করে। এটা কি বলে? মিন, মোড, মিডিয়ান যদি সমান হয়, তাহলে ন্যাচারাল ডিস্ট্রিবিউশনের সার্কেলটা হবে এক ধরনের। মিন যদি বড় হয়, মিডিয়ান যদি তার থেকে ছোট হয়, মোড যদি তার থেকে আরো ছোট হয়, তাহলে ন্যাচারাল ডিস্ট্রিবিউশনটা হবে অন্য ধরনের। তো আমরা এটা পরবর্তীতে দেখবো। আগে আমরা মিড, মুড, মিডিয়ান কিভাবে বের করে সেই কাজটা শিখি। তো এটা দেখার জন্য আমাদের এখানে তিনটা অঙ্ক বলছে, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মুড, একটা মিডিয়ান। মুড এবং মিডিয়ান আমরা বাদ রাখলাম। বাদ রাখলাম বলতে আমরা এটা এখন করব, বাট এটা খুব সিম্পল, মুড এবং মিডিয়ান, সেই কারণে এটা আমরা বাদ রাখলাম। মিনটা আমরা আগে দেখি। মিনটা কি? মিন হচ্ছে গড়। এই গড়টা আমরা আগে দেখে আসি। গড়ের, যদিও আমরা গড়ের হিস্টোরি জানি, তারপরও আমরা আবার একটু দেখি। গড়টা যদি আমরা ধারাবাহিক বেসিক যদি না জানি, তাহলে গড়টা আমরা সমাধান করতে পারবো না। কারণ গড়ের অনেকগুলো সূত্র আছে, অনেক ফর্মুলা আছে, অনেক সিরিজ আছে, অনেক টিকিংস আছে। তো এই কারণে আমাদের গড়টা একটু বেসিক জানতে হবে। আমি এই কারণে গড়ের বেসিকটা জেনে আসি। যদিও এই গাণিতিক গড় মানে অ্যারিথমেটিক মিন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে আসতে পারেন। তো আমরা তারপরও আবার আমি বলে দিচ্ছি। তো চলুন আমরা মিন বিষয়ে একটু বেসিক ইনফরমেশন জেনে আসি। আমাদের প্রথমে আমি আজকে যে আপনাদের টপিকটা করাইতেছি সেটা হচ্ছে মেজরস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে বিস্তারের পরিমাপ। সেটা হচ্ছে আপনার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। সেটা হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়, আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স বই আছে, সেটার বইয়ের তৃতীয় চ্যাপ্টারটা পড়া আছে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের বিশেষ করে 5টি বিষয় জানা লাগে। দেখেন, আমরা হচ্ছে পজিশনাল অ্যাভারেজের ভিতরে দুইটা, সেটা হচ্ছে মিডিয়ান এবং মুড, মানে মধ্যক এবং প্রচুর। যে বিষয়গুলো খুব সিম্পল, একটা ভিডিও করে দিলেই আপনার সমাধান। তো এই দুইটা বাদ। বাকি থাকলো আমাদের ম্যাথমেটিক্যাল এভারেজ। এর ভিতরে আমাদের তিনটা জিনিস শিখতে হয়, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, আর একটা হচ্ছে হারমোনিক মিন। তার মানে আমাদের গড় কিন্তু এখানে তিনটা হয়ে গেল। কি কি? একটা গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড়, জিওমেট্রিক মিন মানে জ্যামিতিক গড়, এবং হারমোনিক মিন মানে হচ্ছে তরঙ্গ গড়। আমরা অ্যারিথমেটিক মিন লোয়ার ক্লাসে পড়েছি, সেটা খুব সিম্পল, আমরা তৈরি করব। এখানে আরো দুটি গড় আছে, সেটা হচ্ছে জ্যামিতিক গড় আর একটা হচ্ছে তরঙ্গ গড়। এই কিন্তু আমাদের এই প্রশ্নটাতে তো সে দুটা গড় বলে নাই আমাদের, তার মানে আমাদের কি করতে বলছে? গাণিতিক গড় বলতে বলছে। আমি আরো একটু ক্লিয়ার করে দিই, আমাদের প্রশ্নে যদি শুধু মিন থাকে, তার মানে আপনি বুঝবেন যে সেটা আপনার গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। তো গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে চলে আসুন, এই গাণিতিক গড় কিন্তু আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক মিন, একটা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন। সিম্পল অ্যারিথমেটিক মিন মানে খুব সহজ যেটা, আর একটা ওয়েটেড অ্যারিথমেটিক মিন মানে ভারযুক্ত গাণিতিক গড়। সেটাও যদি থাকে, অবশ্যই প্রশ্ন সেটা বলে দিবে। যদি সেটা চাই, তাহলে আপনার অবশ্যই সেটাকে বলে দিবে যে আপনার ওয়েটেড অ্যারিথমেটিক মিন তৈরি করা। তো এ ধরনের কোনো কিছু বলে দাঁড়ায়, ডিরেক্ট মিন বলে দিচ্ছে। তো আমরা বুঝতে পারবো সিম্পল অ্যারিথমেটিক মিনই করতে বলবে। তো এইটুকু ক্লিয়ার, এই পার্টটুকু ক্লিয়ার। এখন আসো, আমরা কিভাবে সিম্পল অ্যারিথমেটিক মিন করব। আমরা তো বুঝতে পারলাম যে ওটা সিম্পল অ্যারিথমেটিক মিন চাইছে, তার মানে মিন, সিম্পল অ্যারিথমেটিক মিন সব সেম। তার মানে আমাদের মিনই তৈরি করতে হবে। এই সিম্পল অ্যারিথমেটিক মিনটা আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে করতে পারি। আমরা কিন্তু আগেও করেছি, আমি আবারও বলছি, এই সিম্পল অ্যারিথমেটিক মিন দুইটা পদ্ধতির মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট পদ্ধতি, মানে ডিরেক্ট মেথড, আর একটা হচ্ছে শর্টকাট মেথড। তার মানে একটা প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় বের করা, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করা। এখন তো মনে হয়, মনে হয়েছে সকল সকল ছাত্রদের মনে হয়েছে, না আমার তো মনে হয়েছে আমরা তো 9-10 এটা পড়েছি, প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি, এবং সবারই এখন পারলাম আমি মনে করি। তাহলে এই দুইটা পদ্ধতিতে আমাদের এই গড় করব।
তাহলে এটা গেল পদ্ধতি। এখন আমাদের যে প্রত্যক্ষ পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতি, এখানে যে অনেকগুলো ফর্মুলা আছে, কোন ফর্মুলাটা প্রয়োগ করব, বিষয়টা হলো এখানে আসে। আমরা এখন কোন ফর্মুলা মানে সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র ছাড়া তো গড় নির্ণয় করা যাবে না। কিন্তু গড়ের তো আমরা পড়ছিলাম অনেকগুলো সূত্র আছে। তাহলে সেই সূত্রগুলো কখন কোন সূত্রটা প্রয়োগ করব, কিংবা আমাদের যে এই অঙ্কটা দিছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে আমরা পারবো না। আর এই সূত্র প্রয়োগ করার জন্য তিনটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে সিরিজ। মানে সূত্র প্রয়োগ করার জন্য মেনলি একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে সিরিজ। সেই সিরিজ আবার তিন ধরনের, সেটা যদি জানি তাহলে আমরা সূত্র প্রয়োজন। তাহলে সূত্র প্রয়োগের জন্য আমাদের কি জানা প্রয়োজন? সিরিজ। তাহলে আমরা সিরিজটা দেখে আসি। আমাদের সিরিজ হয় তিন ধরনের। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ, একটা হচ্ছে ডিসক্রিট সিরিজ, আর একটা কন্টিনিউয়াস সিরিজ। তো চলো আমরা ইন্ডিভিজুয়াল সিরিজ সম্পর্কে আইডিয়া নিই। আমি এই সিরিজ যখন করব তখন তুমি সহজেই বলতে পারবা আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে সেটা কোন ধরনের সিরিজে দেওয়া আছে এবং কোন ধরনের ফর্মুলা হবে। যদি ইন্ডিভিজুয়াল সিরিজ হয় সেই ক্ষেত্রে তথ্যগুলো কেমন দেখা যাবে? শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু থাকবে। শুধুমাত্র কি থাকবে? সিঙ্গেল ভ্যালু থাকবে। যেমন 5, 10, 15, 20, এরকম সিঙ্গেল ভ্যালু মানে তথ্য দেওয়া থাকবে বা উপাত্ত দেওয়া থাকবে, এদেরকে বলা হয় ইন্ডিভিজুয়াল সিরিজ। আর ইন্ডিভিজুয়াল সিরিজের গাণিতিক গড় নির্ণয় করার এক ফর্মুলা ডিসক্রিট সিরিজের গাণিতিক গড় নির্ণয়ের এক ধরনের ফর্মুলা। তাহলে ডিসক্রিট সিরিজ কাকে বলে? বলে ডিসক্রিট সিরিজে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্স এর মান থাকে, একটা হচ্ছে এফ এর মান থাকে। মানে এক্স বলতে হচ্ছে মিড ভ্যালু বা গণ সংখ্যা বা তত্ত্ব সংখ্যা। যেমন 10 থাকলো, 15 থাকলো, 20 থাকলো, এবং এর সাথে সাথে আমাদের কি থাকবে? এফ থাকবে। এফ বলতে 10-এর ভিতরে 5, 6, 7। তার মানে এটা একটা টেবিল আকারে থাকবে। আশা করি বুঝতে পারছো, এটা একটা কি আকারে থাকবে? টেবিল আকারে থাকবে। তার মানে ডিসক্রিট সিরিজটা কেমন? একটা তত্ত্ব সংখ্যা থাকবে, সেটা ওই ইন্ডিভিজুয়াল সিরিজে যেমন থাকে সেই সংখ্যাগুলোই থাকতে পারে। কিন্তু ডিসক্রিট সিরিজে অতিরিক্ত আরেকটা জিনিস থাকে, এফ। এফ বলতে বোঝায় ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি মানে কি? বলে গণ সংখ্যা। তাহলে এই ফ্রিকুয়েন্সিটা কি সেটা যদি না বোঝো তাহলে পারবে না। গণ সংখ্যা হচ্ছে ওই সকল জিনিস, যেমন 5 থেকে 10 জন শিক্ষার্থী আছে একটা শ্রেণীতে, মানে 5 থেকে 10 বছর বয়সে এই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 10 জন। তার মানে এখানে ফ্রিকুয়েন্সিটা হবে কত? 10। যেমন তুমি আজকে সারা দিনে পড়াশোনা করছো 3 ঘন্টা, তাহলে তোমার এই পড়াশোনা করার যে ফ্রিকুয়েন্সি, এই ফ্রিকুয়েন্সিটা কত? বললে 3 ঘন্টা। 45 থেকে 100 জন বৃদ্ধ মানুষের সংখ্যা হচ্ছে 15 জন। তার মানে সেই 45 থেকে 100 জন বৃদ্ধ মানুষের সংখ্যা 15 জন, যে তাহলে তাদের ফ্রিকুয়েন্সি কত? বলে 15। আশা করছি তুমি বুঝতে পেরেছো ফ্রিকুয়েন্সিটা কি জিনিস। তো ইন্ডিভিজুয়াল সিরিজ গেল, যেখানে শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু থাকবে তা। এরপরে আসলাম ডিসক্রিট সিরিজ, বলে সেখানে সিঙ্গেল ভ্যালু প্লাস অতিরিক্ত ফ্রিকুয়েন্সি থাকবে, মানে গণসংখ্যা থাকবে। এই কারণে আমাদের ডিসক্রিট সিরিজ হয়। এটা ডিসক্রিট সিরিজ গেল। এরপরে আসে আমাদের কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজে আরো অতিরিক্ত আরেকটা জিনিস থাকে। 1 নাম্বার, ডিসক্রিট সিরিজের ভিতরেই ডিসক্রিট সিরিজে শুধুমাত্র কি ছিল? সিঙ্গেল ভ্যালু প্লাস ফ্রিকোয়েন্সি। বাট কন্টিনিউয়াস সিরিজে সিঙ্গেল ভ্যালু আর থাকবে না, এখানে থাকবে ক্লাস ইন্টারভাল। কি থাকবে? ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভালটা কি? যেমন 5 বা 10 থেকে 15, 15 থেকে 20। দেখো এদের ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে, মানে শ্রেণী ব্যবধান আছে। এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী, এদের ভিতরে ব্যবধান কত? বলে 5। সেম ভাবে 15, 20, এদের ভিতরে ব্যবধান কত? বলে 5। এই যে এদের বলা হয় ক্লাস ইন্টারভাল। এই ধরনের অঙ্ক থাকবে। প্লাস এটাকে বলা হয় হচ্ছে ক্লাস ইন্টারভাল সি আর। আর এদের সাথে অতিরিক্ত কি থাকবে? একটা ফ্রিকুয়েন্সি থাকবে, একে বলা হয় ফ্রিকুয়েন্সি। যেমন 5 থেকে 10 জনের ভিতরে কত? 10, 12। আশা করি বুঝতে পারছো। তাহলে ইন্ডিভিজুয়াল সিরিজ কি? বলে সিঙ্গেল ভ্যালু। ডিসক্রিট সিরিজ কি? সিঙ্গেল ভ্যালু প্লাস ফ্রিকুয়েন্সি। কন্টিনিউয়াস সিরিজ কি? বলে ক্লাস ইন্টারভাল প্লাস ফ্রিকুয়েন্সি। কন্টিনিউয়াস সিরিজ কি? ক্লাস ইন্টারভাল প্লাস ফ্রিকুয়েন্সি। আশা করি বুঝতে পারছো। ক্লাস ইন্টারভাল মানে যে দুটি শ্রেণীর ভিতরে গ্যাপ, মানে শ্রেণী ব্যবধান থাকাকেই ক্লাস ইন্টারভাল বলে। সেই ক্লাস ইন্টারভাল প্লাস ফ্রিকুয়েন্সি। তাহলে চলো আমাদের অঙ্কটা এখন দেখো, তুমি দেখো তো বুঝতে পারছো কিনা। অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখো এখানে কি লেখা? 60 থেকে 62।
গ্যাপ পাইছো, এর ভিতরে ভিতরে দুই গ্যাপ আছে, তার মানে এখানে ক্লাস ইন্টারভাল আছে অবশ্যই। এবং নিচে নাম্বার অফ স্টুডেন্ট, মানে কত, 5, 18, 42, 20, 8, 7। তো এইগুলাকে বলা হয় ফ্রিকুয়েন্সি, উপরের গুলোকে বলা হয় ক্লাস ইন্টারভাল। তার মানে নিঃসন্দেহে এটা কোন সিরিজ? কন্টিনিউয়াস সিরিজ। তার মানে আমরা সিরিজ বুঝলাম। এখন তো আমরা ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তাহলে সিরিজ দেখে আমরা ফর্মুলা প্রয়োগ করব। দেন সেই ফর্মুলাটা কোন ধরনের ফর্মুলা প্রয়োগ করবো সেটা দেখো। দেখো আমাদের প্রশ্ন কিন্তু বলে নাই আমাদের কি মিন তো দুই ধরনের পদ্ধতিতে করা হয়, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, শর্টকাট ডিরেক্ট, আমাদের কোনো পদ্ধতি বলে নাই। তো আমরা যে কোনো একটা পদ্ধতির সমাধান করতে পারি, শর্টকাটও করতে পারি, ডিরেক্টও করতে পারি, যদি প্রশ্নে না বলা থাকে। তাই আমি সাজেস্ট করব তুমি শর্টকাট পদ্ধতি মানে পদ্ধতিতে করো না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টার সমাধান করো। কেন এটা করবা? কারণ সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন তুমি গড় করবা, এর সমাধানটা খুব ছোট হবে, মানে সমাধান ছোট হবে, হিসাবটা খুব ছোট হবে। তা তুমি মুখে হিসাবটা করে সমাধানটা নামাতে পারবা। বাট তুমি যখন প্রত্যক্ষ পদ্ধতি করবা, এর অ্যাকাউন্ট হিসাবটা অনেক কিন্তু বড় হবে, যখন তোমার ক্যালকুলেটরের প্রয়োজন হতে পারে। তো যদিও তোমার বিজনেস স্ট্যাটিস্টিক্স অবশ্যই তুমি ক্যালকুলেটর নিয়ে যাবা, তারপরে তুমি কেন নিজের ইচ্ছা মতো করে এত বড় ধরনের হিসাব নিবা? বড় ধরনের হিসাবে যদিও তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, তারপরেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই কারণে সাজেস্ট করি তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কটা সমাধান করো। এতক্ষণ যে আমি এই কাহিনীগুলো বললাম, এটা শুধুমাত্র কি নিয়ে? মিন নিয়ে। কেননা মিনেই শুধু ঝামেলা হয়, মানে গড়, এই গড়ের ঝামেলার কারণে গড় নিয়ে এতক্ষণ আমি এত আলোচনা করলাম। তো এখন আমরা মুড দেখবো, মিডিয়ান। মুড হচ্ছে প্রচুরক, প্রচুরক নির্ণয় করার একটাই সূত্র আছে এই কন্টিনিউয়াস সিরিজ থেকে, এবং মিডিয়ান নির্ণয়ের একটাই সূত্র এই কন্টিনিউয়াস সিরিজ থেকে। তাহলে চলো অঙ্কটির সমাধান করা যাক। এই অঙ্কটির সমাধান করার আগে আমরা সূত্রগুলো লেখা নেব। তাহলে আমরা এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে? আমাদের তিনটা জিনিস নির্ণয় করতে, মিন, মুড এবং নোডোয়া। ওকে, তা চলো আমরা এখন সমাধান করি। তো সমাধান করার আগে আমরা সলিউশনটা লিখে নিই। রিকোয়ার নাম্বার মানে আমাদের যে চাইছে সেটাকে বলা হয় রিকোয়ারমেন্ট। তো আমরা শুধু আর ই কিউ দিলাম, রিকোয়ার নাম্বার 1 আমাদের কি চাইছে? মিন চাইছে। তো মিন কি আমরা সংক্ষেপে প্রকাশ করি কি দ্বারা? সবাই কিন্তু জানি এক্স বার, মানে গড়কে আমরা সংক্ষেপে এক্স বার দ্বারা কিন্তু নির্ণয় করি। আমার মনে হয়েছে 9 কিন্তু আমরা এটা পড়েছি। তো এক্স বার ইকুয়াল, আমরা কোন পদ্ধতিতে করব? এখানে পদ্ধতি দেওয়া নেই, আমি তো আগেই বলছি আমরা শর্টকাট পদ্ধতিতে করব। তো শর্টকাট পদ্ধতি ফর্মুলাটা আমরা লিখে দিচ্ছি। এবং এটা কোন সিরিজ? বলে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে এর ফর্মুলাটা কি হবে? বলে এ প্লাস সামিশন এফ ডি ডিভাইডেড এন ইন্টু সি। তাহলে আমরা মিনের ফর্মুলা পেয়ে গেছি। মিনের ফর্মুলাটা কি? এক্স বার ইকুয়াল এ প্লাস সামিশন এফ ডি ডিভাইডেড এন ইন্টু সি। রিকোয়ার নাম্বার 2 আমাদের কি চাইছে? রিকোয়ার নাম্বার 2 আমাদের চাইছে হচ্ছে মোড। তো আমরা এখন মোড দেখবো। আমাদের যেমন মিনকে সংক্ষিপ্তে প্রকাশ করার জন্য এক্স বার লেখা হয়, সেম ভাবে মুডকেও সংক্ষিপ্তে প্রকাশ করার জন্য এম ও অথবা জেড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? জেড ব্যবহার করা হয়। তাহলে মুড সমান আমরা কি লিখতে পারি? মুড সমান আমরা লিখতে পারি এল প্লাস ডেল অন, এটাকে ডেল বলে। আমরা 9-10 যারা পড়েছি তারা এফ অন বা F2 দিয়ে শিখেছি। তো সমস্যা নাই, এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে আইছি, সেখানে আমরা ডেল দ্বারা প্রকাশ করব। তো অন ডেল অন প্লাস ডেল 2, মানে F1 প্লাস F2 ইন্টু সি। তো 2 নম্বর সূত্র গেল। এখন আমরা 3 নম্বর সূত্র দেখি। 3 নম্বর রিকোয়ার নাম্বার 3 আমাদের বলেছে কি? দেখো রিকোয়ার নাম্বার 3 তে বলছে মিডিয়ান। তো আমরা লিখি মিডিয়ান। মিডিয়ামের মিডিয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম ই। সেম ভাবে আমরা এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস
এফ সি মাইনাস এফ সি অথবা সি এফ, তোমরা সি এফ ডি ডিভাইডেড এফ এম ইন্টু। তো আমরা তিনটা ফর্মুলা লিখে নিয়েছি, যেহেতু আমরা ফর্মুলা লিখে নিয়েছি এখন আমরা সমাধান করা আমাদের জন্য একদম দুধবাত আমি মনে করি। তো রিকোয়ার নাম্বার একে আমরা মিনের ফর্মুলা লিখে নিলাম, মুডের ফর্মুলা লিখে নিলাম, এবং মিডিয়ানের ফর্মুলা লিখে নিলাম। তাহলে আমি আবারও তোমাদের একটু খেয়াল, মানে মনোযোগটা আবারও বাড়ানোর জন্য একটু খেয়াল করো, একটু লক্ষ্য করো। আমাদের এই ধরনের সিরিজ থেকে, মানে কন্টিনিউয়াস, এটা তো কন্টিনিউয়াস সিরিজ সন্দেহ নেই। কন্টিনিউয়াস সিরিজ মানে একটা ক্লাস ইন্টারভাল আছে ফ্রিকোয়েন্সি আছে। কন্টিনিউয়াস সিরিজ থেকে যদি কখনো মুড এবং মিডিয়ান চাই, তাহলে আমরা এই সূত্র সেম যাবতীয় জায়গায় সকল ক্ষেত্রে আমরা মিন মুডের ক্ষেত্রে এই দুটা সূত্রই প্রয়োগ করব। তাহলে মিন আর মুড তো ক্লিয়ার, যে অঙ্কই যাবে, এর দূরে তো সমস্যা নেই। এখন আসি আমরা রিকোয়ার নাম্বার এক, যে যেহেতু আমাদের এখানে মিনস আছে, কোনো পদ্ধতি বলে দেয় নাই, তার মানে আমরা ধরে নিলাম কোনো পদ্ধতি নাই। যেহেতু এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, তাই আমরা শর্টকাট পদ্ধতিতে অঙ্কটি সমাধান করতেছি, এই কারণে এই ফর্মুলা। তুমি আবার সকল অঙ্কর ক্ষেত্রে এই ফর্মুলা প্রয়োগ করো না। আমি আগেই বলে দিচ্ছি যে সকল অঙ্কের ক্ষেত্রে যদি এই ফর্মুলা প্রয়োগ করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রয়োগ করো তাহলে অবশ্যই তোমার অঙ্কটা ভুল হবে। তুমি যদি ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে এই ফর্মুলা প্রয়োগ করো তোমার অঙ্ক সমাধানে আসতে পারবে না। অথবা তুমি যদি চাইতে ডিরেক্ট মেথড, তুমি ডিরেক্ট শর্টকাট মেথড করে দিলা, সেখানে তুমি হয়তো ফুল নাম্বার পাবা না। তো এটা বিষয়টা তুমি অবশ্যই প্রশ্ন করে অবশ্যই খেয়াল করবা। যদিও প্রশ্ন তুমি না বোঝো, তোমার ক্লাসে যে স্যার থাকবে স্যারকে যদি তুমি বলো, অবশ্যই স্যার সেটা তোমাকে বুঝে দেবে যে আদৌ কি চাইছে। হয়তো প্রশ্ন করে দেবে না, কিন্তু তোমাকে তো বলে দিবে যে এখানে কি চাইছে। তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা সূত্রগুলো লিখে নিলাম, এখন সমাধান করি। সমাধান করার জন্য আমাদের জানতেই হয় যে আমাদের পরিসংখ্যান অঙ্ক করার জন্য বা স্ট্যাটিস্টিক্স অঙ্ক করার জন্য একটা ছক করা লাগে। এই ছককে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। তো ইংলিশে সেটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। সেই টেবিলটা আমরা এখন তৈরি করি। সেই টেবিলটা তৈরি করার আগে আমরা উপরে লেখা নিতেছি ক্যালকুলেটিং, ক্যালকুলেটিং মিন, মুড এন্ড মিডিয়ান। কেননা আমাদের তিনটা অঙ্ক একটা প্রশ্ন চাইছে, আলাদা আলাদা প্রশ্ন যেহেতু চায় নাই, তাহলে আমরা কেন তিনটা সারণী তৈরি করবো? কারণ মুডের জন্য একটা সারণী, মিডিয়ানের জন্য একটা সারণী, এবং আহ মিনের জন্য একটা সারি। কেন আমরা তিনটা সারি আলাদা আলাদা তৈরি করব? সেই কারণে আমি একটা সারি তৈরি করে একটা সারি থেকে ডাটাগুলো কল করে করে তিনটা সমাধান করবো। সেই কারণে আমরা এক জায়গায় লিখে নিলাম ক্যালকুলেটিং, মানে আমি ক্যালকুলেশন সমাধান করতেছি কি মিন, মুড এবং মিডিয়ান। তো সেটা আমরা এখন সব। প্রথমে আমাদের ক্লাস ইন্টারভাল লিখতে হবে, তো আমরা লিখে নিলাম। এরপরে আমাদের ফ্রিকুয়েন্সি লিখতে হবে। আর আমরা জানি ফ্রিকুয়েন্সি কে এফ দ্বারা প্রকাশ করে। ফ্রিকুয়েন্সি কি দ্বারা প্রকাশ করে? এফ, কেননা ফ্রিকুয়েন্সির প্রথম অক্ষর হচ্ছে এফ। তো আমরা এটা একটু লেখা নিই। এটা লেখা নেওয়ার আগে আমরা এখান থেকে একটু দেখি ফ্রিকুয়েন্সি কয়টা ঘর হয়, এক দুই তিন চার পাঁচ ছয়টা। তো ছয়টা ঘর মানে ক্লাস ইন্টারভালে ছয়টা ঘর, আমরা ছয়টা ঘর দিয়ে দিই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এছাড়াও আমরা অতিরিক্ত একটা মোটের ঘর হবে, সেই মোটের ঘরটা আমরা তৈরি করি। তো এখান থেকে আমরা ক্লাস ইন্টারভাল গুলো লিখে নিই 60 থেকে 62। আর লেখা লাগবে না, আমরা বুঝতে হয়ে গেছে। 60 থেকে 62, এরপরে 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, 68 থেকে হচ্ছে 70, এবং 70 থেকে 5। এরপর আমরা ফ্রিকুয়েন্সি গুলো লিখে নেব। ফ্রিকুয়েন্সিটা হচ্ছে 5, এরপরে হচ্ছে 18, এরপরে 42,
এরপরে 20, এরপরে 8 এবং 7, 8 এবং 7। যেহেতু আমাদের এন লাগবে, যেহেতু আমাদের ফর্মুলায় দেখো সকল জায়গায় কিন্তু এই যে এন আছে, এখানে এন আছে, শুধু এই জায়গায় এন নাই। তো আমাদের এন এর মান লাগতেছে। তো এন এর মানটা বের করি। এন এর মানটা বের করে কিভাবে বলে, এন এর মানটা হচ্ছে মোট এফ এর মান যা হবে, মানে মোট ফ্রিকুয়েন্সি যা হবে তার সমষ্টি। তাহলে আগে আমরা এর এন এর মানটাই প্রথমে বের করে নিই। এই মোট ফ্রিকুয়েন্সির মানটা হচ্ছে, তাহলে কত হয় দেখো তো, 5, আর হচ্ছে 18, আর হচ্ছে 23, আর 42, 35, 85, 93, 100। গুড। তো ক্যালকুলেশন করে দেখো 100 হবে। তো আমরা এন এর মান কিন্তু পেয়ে গেছি, এফ এর মানও পেয়ে গেলাম। এখন আমাদের ফর্মুলা দেখো কি কি লাগে। মিন প্রথমে দেখতেছি, এফ এর মান পাইছি, এন এর মান পাইছি, ডি এর মান পাওয়া লাগবে। ডি এর মান পাইতে হলে আমাদের এক্স এর মান প্রয়োজন। ডি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি এর মান প্রয়োজন, এক্স এর মান প্রয়োজন, কারণ ডি এর একটা ফর্মুলা আছে। তাহলে আমরা এক্স এর মানটা বের করি। এক্স এর মানকে বলা হয় মিড ভ্যালু। এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের এটা একটা ফর্মুলা। এই কারণে আমাদের এক্স লাগবে। এক্স কে বলা হয় মিড ভ্যালু। মিড ভ্যালু মানে মধ্যবিন্দু। দেখো আমরা এখানে মিড ভ্যালু পড়ি, যদি বাংলাটা থাকতো খুব সহজেই কিন্তু আমরা এটা সমাধান করতে পারতাম। কিন্তু বাংলা নেই, এখানে বলা হয় এক্স এর মানকে মিড ভ্যালু। তো মিড ভ্যালু খুব সহজেই বের করা যায়, দুইটা শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি এক্স এর মান বের করা হয়। 60 এবং 62 যোগ করলে হয় কত, 122। এর অর্ধেক যদি করি আমাদের হবে 61। এর সাথে 2 করে ব্যবধান, 2 বাড়ালে হয় 63। এর সাথে আরো 2 যদি বাড়ায় তাহলে হচ্ছে 65। এর সাথে আরো 2 বাড়ালে 67, 69, ইভেন 71। তো মিড ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা ডি খুব সহজেই পেতে পারি। আমরা ডি বসাবো, ডি এর মান। ডি এর মান বের করা হচ্ছে ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড সি। তাহলে ডি এর মান বের করার জন্য এক্স এর মান লাগবে। এক্স এর মান আমরা পেয়ে গেছি, এগুলো। সি এর মান লাগবে, সি এর মানও আমাদের জানা আছে, কারণ 60 থেকে 62 ভিতরে ব্যবধান 2। শুধুমাত্র এর মান নাই। তো এর মান কেমনে বের করব, মনে রাখো, যদি এই শর্টকাট পদ্ধতিতে আমাদের এ আসে, এই গড় নির্ণয় ঘটে, সেই গড় এ কে বলা হয় অ্যাজুইম মিন। অ্যাজুইম মিন মানে কি তুমি জানো, কাল্পনিক গড়। মানে অনুধাবন করে তুমি একটা গড় নেওয়া, সেকে বলা হয় কাল্পনিক গড়। কারণ তুমি চাইলে তো এমনি একটা কাল্পনিক করে নিতে পারো না, তোমার তো একটা কাল্পনিক যখন তুমি করবা সেখানে অবশ্যই তোমার একটা ক্যালকুলেশন থাকতে হবে। আন্দাজে তো তুমি নিতে পারো না। তোমার মনে করলা তোমার এবারে নাম্বার আছে 70, মানে 70% তোমার নাম্বার আছে, তার মানে তো সকল সাবজেক্টে তুমি 70 পাও নাই। কোনো কোনো সাবজেক্টে 72 পাইছো, কোনো কোনো সাবজেক্টে 68 পাইছো, কোনো কোনো সাবজেক্টে 66 পাইছো, আবার কোনো কোনো সাবজেক্টে 80 পাইছো। এই সবগুলো যোগ করে দেখছে তোমার এভারেজ কত, এই এভারেজ আছে কত, 70। এই কারণে এটা হবে তোমার কাল্পনিক নাম্বার। তো তুমি কাল্পনিক নাম্বারটা তো তুমি আন্দাজে নিতে পারবা না। তো চলো এখন আমরা সেই এর মানটা আগে বের করি, দেন আমরা ডি এর মান খুব সহজে বের করবো। এর মান বের করার একটা শর্টকাট টেকনিক আছে, টেকনিকটা অবলম্বন করো। আমাদের যে মিড ভ্যালু গুলা পাইলাম, সেই মিড ভ্যালু গুলা বা গণ সংখ্যা গুলা, যে গণ সংখ্যা গুলো পেয়েছি, উপর থেকে নিচ থেকে একটা একটা করে বাদ দাও। উপরে একটা বাদ, নিচে একটা বাদ, আবার উপরে একটা বাদ দাও, নিচে একটা বাদ। সেম ভাবে আবার একটা একটা বাদ দিলটা থাকে না, তার মানে এখন আর বাদ দেওয়া যাবে না। মানে জোর যদি হয় তাহলে আমরা দুইটা ভাববো, বিজোড় হলে একটা পাবো, ডিরেক্ট ওই একটাই হবে আমাদের এক্স এর মান। কিন্তু যখন আমাদের কি হবে, জোর হবে, তখন তো আমরা বাদ দিলে শেষ অপশন আর নাই, সেগুলো আমাদের দুইটা রাখতে হবে। তাহলে উপর থেকে দুইটা বাদ দিলাম, নিচ থেকে দুইটা বাদ দিলাম, অবশিষ্ট থাকে কয়টা, দুইটা। এই দুইটার ভিতরে দেখো কোন ফ্রিকুয়েন্সিটা সবচেয়ে বড়, বলে 42। তো এই 42 সমান যে মিড ভ্যালু, সেই মিড ভ্যালুকে বলা হয় এর মান। সেগুলো বুঝতে পারছো? তাহলে প্রথম যে এর মানটা পেয়েছি, এই এর মান বরাবর, ডি বরাবর আমরা কি দিতে পারি, 0 দিতে পারি। এটা হচ্ছে শর্টকাট। উপর দিক যত যাবে মাইনাস করে যাবে এবং এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে -1, -2। 0 থেকে নিচ দিক যত আসবে প্লাস আকারে, মানে পজিটিভ মান হবে 1, 2, 3। তুমি যদি ক্যালকুলেশন করে দেখো তারপরে সেম মান আসবে। এক্স এর মান কত, 61। এর ভিতর থেকে তুমি এর মান বাদ দাও, এর মান কত, 65। 61 ভিতর 65 যখন তুমি বাদ দিবা,
তাহলে অ্যান্সার হবে 4। 4কে যখন সি দ্বারা, মানে সির মান কত আসতেছে, 60 থেকে 62, 2 দ্বারা ভাগ করবে, অবশ্যই কি হবে, 2 হবে। যেহেতু 65 বড়, তার মানে মাইনাস, এই কারণে -2। তুমি এগুলো ক্যালকুলেশন করে দেখতে পারো, সেম অ্যান্সারই আসবে। তাহলে আমি কি কি পাইলাম, ডি পাইলাম। কিন্তু আমাদের ফর্মুলায় কি আছে, ফর্মুলায় কিন্তু আছে হচ্ছে সামেশন এফ আর ডি। এফ ও আছে, ডি ও আছে, তো সামেশনদেরকে আদর্শ যোগ করা, তো আমরা যোগ করে দিলে হবে। এফ এর মান আছে, এখান থেকে ডি এর মান পাচ্ছি, তো সামেশনের কাজ যেহেতু যোগ করা, তো যোগ করবো। তো আমি এখানে অতিরিক্ত যে লেখাটা লিখছি সেটা একটু মুছে দেবো। চলো এখন আমরা হচ্ছে এফ ডির মানটা বের করি। এফ এবং ডি। এফ আর ডি, তুমি খুঁজে খুঁজে দেখো, আমাদের ডি তো এই ঘর, এফ এর ঘর হলো এটা। এফ আর ডি এর মাঝে দুটি ক্যারেক্টারের মাঝে কিছু না থাকা মানে গুণ আছে, তো গুণ করে দাও। 5 এবং 2 গুণ করলে কত হবে, -10, যেহেতু মাইনাস চিহ্ন আছে। 18 এবং 1, 18 আছে 18, এর সামনে মাইনাস হবে যেহেতু মাইনাস জিরো। জিরোর সাথে তুমি যদি কোটি কোটি সংখ্যাও গুণ দাও, তাও জিরো, তো জিরো। 20 অক্ষে 20, মানে 20 সাথে 1 গুণ করলে 20। 8 দুগুণা 16, 3 সাতটা, 3 সাতটা 21 গুণ। এখন এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমি সামেশন পাবো। তাহলে সবগুলো যোগ করো, তাহলে সামেশন পাবা। এবং সেটা এফডি, যেহেতু দুইটা দুই ধরনের ভ্যালু, তাহলে আমরা পজিটিভ আলাগুলো আগে যোগ করব, নেগেটিভ আলাগুলো পরে যোগ করে, যোগ করে পজিটিভ থেকে নেগেটিভ বাদ দিলে যে মানটা হবে সেটাই তুমি যোগ করে দেখো। 20 আর 21 যদি যোগ করি 41, 41 আর হচ্ছে 16 যখন যোগ করবো তাহলে হয় 57। 97 থেকে 28 যদি বাদ দিই তাহলে আমাদের হয় অ্যান্সার 29। যেহেতু 57 প্লাস পজিটিভ বড়, সেখানে প্লাস 29 করার জন্য এইটুকু কাজ শেষ। কিন্তু আমাদের তো এর সাথে আরো দুটি উপায় করতে হবে, সেটা হচ্ছে মুড এবং মিডিয়ান। এই কারণে আমাদের আরো একটা ছক করা লাগবে, সেই ছকটা করবো। কিন্তু কোনো অঙ্ক যদি মুড মিডিয়ান না চায়, শুধু গড় পায়, এবং সেটা যদি হয় সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড, তখন তুমি শুধু এইটুকু ছক করলেই এনাফ। কিন্তু আমাদের এখানে আরো দুটা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে মুড এবং মিডিয়ান। এই কারণে আমি আরো একটা ছক বাড়তি করে নিই। তো আর একটা ছক বাড়তি করে নাও, সেটাকে বলা হয় সিএফ। সিএফ কেন লাগতেছে, কারণ আমাদের ফর্মুলা দেখো, এই যে দেখো মধ্যকের ক্ষেত্রে কিন্তু আমাদের সিএফ লাগে। একমাত্র মিডিয়ানের কারণে আমাদের এই শর্টটা করা লাগতেছে, মানে আমাদের সিএফ এর মানটা লাগবে। n/2 এর মান আমরা পারবো, কারণ n এর মান পাচ্ছি, বাঘ দিলে হয়ে যাবে। এফ ডি এর মানও পাইছি, এন এর মান আছে, সি এর মানও আছে, সবকিছুর মান আছে, এফ এর মান, এই সব মান পাওয়া যাবে। শুধু সিএফ এর মানটা বের করার জন্য আমাদের নতুন করে একটা গড় করা লাগতেছে। সিএফ এর ফুল মিনিং হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, মানে ক্রমযোজিত কোন সংখ্যা। মনে হয়েছে তোমার? ক্রমযোজিত কোন সংখ্যা কিন্তু অনেক পড়েছো তুমি। তো এখানে লেখা নাও, ফ্রিকুয়েন্সির ফুল মিনিং হচ্ছে কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, একে বলা হয় সিএফ দ্বারা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে, আমাদের গণসংখ্যাকে ক্রমযুক্ত গণসংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে গণসংখ্যা কত আছে, 5, প্রথম যে গণসংখ্যা সেটা সেটাই থাকবে 5, এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করো, তাহলে পরবর্তী গণসংখ্যা কত আছে, 18, 5 18 যোগ করলে হয় 23। এর সাথে আবার আমাদের পরবর্তী 42 যদি যোগ করি, আমাদের 32 23 হবে হচ্ছে 65। এর সাথে যদি আমরা 20 যোগ করি হবে 85। এর সাথে 8 যোগ করতে হবে 93। এর সাথে 7 যোগ করলে হবে 100। তো আশা করি বুঝতে পারছো, খুব সহজ। এইভাবে সমাধানটি সমাধান করবা। তো এখন চলো আমরা, যেহেতু সারণী তৈরি করা শেষ, এখন আমরা ফর্মুলা দেখে দেখে অঙ্কটা সমাধান করি। তো এটাই আমি খুব সুন্দর করে এখানে টেবিল করে সুন্দর করে লিখে দিচ্ছি, তো তোমরা এখান থেকে তুমি বিষয়টা দেখে নিতে পারো। তো চলো আমরা এখন সমাধান করি। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 করবো এখন। রিকোয়ারমেন্ট 1, কি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন অফ মিন।
কারণ আমরা রিকোয়ারমেন্ট একেকাল মিন রাখলাম। তো উই নো দ্যাট এক্স বার, মিনকে যেহেতু এক্স বার করে প্রকাশ করা হয়, এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন গুণন সি। এখানে হেয়ার এর মান তো আমরা পেয়েছি 65। দেখো, আমরা যখন এর মান করছি পাইছি না 65, সেইভাবে আমরা লিখে নিলাম সামেশন এফ ডি এর মান পেয়েছি কত, 29। আবার দেখো এই যে সামেশন এফ ডি এর মান 29। এমভাবে এন এর মান 100। এন এর মান কোথায় পাইছি, এই দেখো 100। বাদ থাকলো কি, সি। সির মান 2। কেমনে 2, দেখো 62, 60, 65-র মধ্যে ব্যবধান মানে ক্লাস ইন্টারভাল। তো সবগুলোর মানই কিন্তু আমরা লিখে নিলাম। তো তাহলে সমাধান বসাও। তাহলে এ 65 প্লাস সামেশন এফ ডির মান 29, এন এর মান 100 গুণন সির মান 2। 65, 29 দুগুণে কত হয়, হিসাব করো। 30 দুগুণে যদি 60 হয়, তাহলে 29 দুগুণে কত হবে, 68 ভাগ 100। ক্যালকুলেটর দা ভাগ করো আমার সাথে সাথে, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো যদি 68-কে 100 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হবে 0.58। সমাধান হচ্ছে 65.5। তো আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। খুব সোজা কিন্তু, খুব সোজা, একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ ছাড়াতে কোনো কাজ করতে হবে না, মনোযোগ দাও, খুব সোজা। তা একটা কাজ শেষ। এখন আমরা আমরা কিন্তু খুব সহজে সাইজা নিয়ে আসি, পড়াটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছি। এখন জাস্ট সমাধান করতেছি, সমাধান করতে কিন্তু আমাদের কোনো প্যারা লাগতেছে না। তো রিকোয়ারমেন্ট নাম্বার 2 দিয়ে ছিল কি, বলে ক্যালকুলেশন অফ মুড। দুই আমরা মুড করব। তো মুডকে জেড দ্বারা প্রকাশ করা বা এমও দ্বারা প্রকাশ করা হয়, সমান এল প্লাস ডেল অন, ডেল অন প্লাস ডেল টু গুণন সি। সেম ভাবে এখানে আমরা মান কল করে নিয়ে আসি। আর এল সমান কিভাবে মান এর আগে বের করি। এল সমান তাহলে দেখো এন ডিভাইডেড টু এর মান যে ঘরে পাবা, বা এন ডিভাইডেড টু এর মান কত হয়, দেখো এন ডিভাইডেড টু এর মান কত। তাহলে এখানে আমরা লেখা নেই এন হচ্ছে 100, 100 ডিভাইডেড টু হয় 50। এন ডিভাইডেড টু এর মান, এটা হচ্ছে অরিজিনাল নিয়ম, যে এন ডিভাইডেড টু এর মান যে ফ্রিকুয়েন্সি ক্রমবর্ধমান কোন সংখ্যার ঘরে পাবা, সেই ঘর বরাবর সর্বনিম্ন শ্রেণীকে বলা হয় এল এর মান। তাহলে খোঁজো এন ডিভাইডেড টু এর মান কত, 23-এর ভিতরে তো নাই, এখানে 5-এর ভিতরে তো নাই, উপর থেকে নিচ দিকে আসো, তাহলে 65 ভিতরে 50 পড়ে, তো এই ঘর বরাবর, তাহলে এই ঘর বরাবর তুমি একবারে সর্বনিম্ন শ্রেণী দেখো কত আছে, 64 দেওয়া আছে। এটাকে বলা হয় এল এর মান। তাহলে এল এর মান কত, 64। এরপরে আমরা ডেল অন, বের করব। এন ডিভাইডেড টু এর মান যে ঘরে পাবা, তাহলে এন ডিভাইডেড টু এর মান তো এই ঘরে পাচ্ছি, এই ঘর বরাবর যে গণ সংখ্যা দেওয়া আছে কত, 42, সেই গণ সংখ্যা থেকে তার উপরে গণ সংখ্যাটা বিয়োগ করতে হবে। তুমি যদি বুঝতে না পারো, আমার ভিডিওটা পজ করে সেটা লেখা খাতা লেখা নেবা কিভাবে আমি বললাম। তাহলে এন ডিভাইডেড টু এর মান যে ঘরে পাওয়া যাবে, সেই ঘর বরাবর যে গণ সংখ্যা, সেই গণ সংখ্যা থেকে তার উপরের ঘরের গণ সংখ্যা পাচ্ছি, ওই ঘর বরাবর গণ সংখ্যা ছিল 42, তার উপরের গণ সংখ্যা ছিল কত, 18। যদি আমরা বাদ দিই, বাদ দেওয়ার ফলে আমরা পাবো হচ্ছে 24। 42 থেকে 18 বাদ দিলে 24 পাওয়া যায়। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের ডেল টুর মান লাগবে। তো এন ডিভাইডেড টু এর মান যে ঘরে পাওয়া যাবে, তার মানে ওই ঘরে 42 পাইছি, তার থেকে তার নিচেরটা বাদ দিবা। তাহলে তার নিচে কত সংখ্যা আছিল, 20 আছিল। তাহলে সেটাই, তাহলে 42 থেকে যদি আমরা 20 বাদ দিই, তাহলে কত হবে,
পাই। এই তো। এছাড়া আর একটা মান লাগে সি, সির মান 2, আমরা তো আগেই জানি। মান বসাও। 64 প্লাস ডেলনের মান কত? ডেলনের মান হচ্ছে 24। সেমভাবে ডেলন 24 যোগ কত? 22 গুণন 2। 64 প্লাস নিচের মান হয় কত? 22 গুণ 46, এর মান, এই এর মান তো 2 বসালে 2 বসাতে তাহলে 24 দুগুণ হয় 48। 48/46। তাহলে অ্যান্সার আসছে কত? 64+1.04 ইকুয়াল, তাহলে যোগ করো। 65 ইন্টু 65.0, এটাই। মুডও কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা দুইটা কিন্তু সমাধান করেছি, মিন করলাম, কোড করলাম। এরপর আমরা কি করব? মিডিয়ান করব। তো আমাদের ক্যালকুলেশন, যদিও ভিডিওটা একটু অনেক বড় হয়েছে, কিন্তু ধৈর্য সহকারে যদি তুমি ক্লাসটি দেখো, আমি আশা করি তুমি এই ধরনের যত অঙ্ক আছে তুমি সমাধান করতে পারবা। রিকোয়ারমেন্ট 3 নাম্বারে কি থাকছে? ক্যালকুলেটিং বা ক্যালকুলেশন অফ মিডিয়ান। মিডিয়ানকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম ই দ্বারা। এম ই সমান এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস সি এফ ডিভাইডেড এফ এম গুণন সি। আর এল এর মান পাইছি, আর দেখা লাগবে না, 64। এন ডিভাইডেড টু এর মানও পাইছি, 50। সি এফ এর মান আমরা বের করব, এবং হচ্ছে এফ এম এর মান আমরা বের করব। সি এর মান আমরা পাইছি। সি এফ এর মান কিভাবে বের করে, বা এফ সি এর মান কিভাবে বের করে? এন ডিভাইডেড টু এর মান, যে কমিত গুণ সংখ্যার ঘরে দেওয়া আছে, এই ঘর বরাবর যে উপরের গুণ সংখ্যা, সে মানে কমিত গুণ সংখ্যা, সেটাকে বলা হয় হচ্ছে এফ সি এর মান। আবার বলি, মানে এন ডিভাইডেড টু এর মান, এন ডিভাইডেড টু এর মান কত? 50। ক্রমোদ্দিত মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুণ সংখ্যার কোন ঘরে দেওয়া আছে? 65 ঘরে দেওয়া আছে। এই গড় বরাবর তার উপরের যে গুণ সংখ্যা মানে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, সেটাকে বলা হয় এফ সির মান। তো এফ সির মানটা বসাও। এফ সির মান তাহলে কত? 23। এফ এম এর মান কত? হলো ওই সেম ওয়ে, এন ডিভাইডেড টু এর মান কোন ঘরে পাইলাম? 65 ঘরে পাচ্ছি। এই গড় বরাবর গুণ সংখ্যা কত দেওয়া আছে? 42। তো খুব ইজি, আমরা এফ এম এর মান 40। সবই হয়ে গেছে। এখন আমরা মান বসাও। এল এর মান 65, এন ডিভাইডেড টু এর মান 50, এফ সির মান 23 ডিভাইডেড এফ এম 42, এফ সির মান, সির মান 2। 64, 50 থেকে 23 বাদ দিলে হয় 27, নিচে হবে 42 গুণন 2। 63 প্লাস 27 গুণ 54 ডিভাইডেড 42, 65 প্লাস 1.29। ক্যালকুলেটিং করে দেখো, 1.29 আছে। তাহলে কত হবে? 65 ইন্টু 65 বা 0.2, এটাই আনসার। তো আমরা সবগুলোই কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের অতিরিক্ত কিছু প্রশ্ন বলছে। তো আমরা 3টা জিনিসে পেয়ে গেছি। আমাদের প্রশ্ন বলছিল মিন, আমরা মিন পাইছি, মিনের অ্যান্সার পেয়েছি। আমাদের মুড বলছিল, মুডের অ্যান্সার পেয়েছি। মিন মিডিয়ান বলছে, মিডিয়ানের অ্যান্সার পেয়েছি। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। অতিরিক্ত প্রশ্নটা কি বলছে? অলসো কমেন্ট, আমাদের একটু কমেন্ট করতে, মন্তব্য করতে বলছে। না, বিষয় মন্তব্যটা কোনো বিষয় না।
মন্তব্য করতে বলছে যে নেচার অফ ডিস্ট্রিবিউশন, এর প্রকৃতি কেমন, এর প্রকৃতি বন্টনটা কেমন সেটা আমাদের জানাতে হবে। তো আমরা তিন ধরনের ন্যাচার অফ ডিস্ট্রিবিউশনই জানি, বা তিন ধরনের ন্যাচার অফ ডিস্ট্রিবিউশনই আছে। সেটা হচ্ছে মিন, মুড, মিডিয়ান এর উপর নির্ভরশীল। তাহলে আমরা একটু সুন্দর করে লেখা নিই। মিন কত পাইছিলাম? মিন পাইছি 65.58। মিন এত। আমরা মুড পেয়েছি 65.04। মুড 40.04, এবং মিডিয়ান 40.29। 40.29। তো এই সবগুলো পেয়েছি, তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে বড় কোনটা। বড় হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে মিন, এর থেকে একটু ছোট মিডিয়ান, সবচেয়ে ছোট হচ্ছে মুড। তাহলে যখন এ আঁকতে হবে তাহলে আমাদের সার্কেলটা কেমন? তাহলে আমরা এখন লিখি, সুতরাং the hence nature of distribution is, প্রথমে হবে মিন, এরপরে হবে মিডিয়ান, এরপর হবে মুড। তো এরপর আমরা ফ্রিকুয়েন্সি করবো, এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি, যেটাকে মুড, মিডিয়ান এবং মিন। যদি মিন বড় হয়, মুড সবচেয়ে ছোট হয়, তাহলে এই ন্যাচারাল ডিস্ট্রিবিউশনটা এদিকে উপর দিক দিয়ে একবারে নিচে চলে আসবে। এটাই হবে মিন। এইখান থেকে এই বরাবর এটা হবে মিডিয়ান, এবং সবচেয়ে উঁচু জায়গা যেটা, ওটা হবে মুড। সবচেয়ে উঁচু জায়গা মানে সবচেয়ে ছোট মুড, তার থেকে একটু বড় হচ্ছে মিডিয়ান, সবচেয়ে বড় মানে কাছাকাছি যেটা থাকে সেটাকে বলা হয় সবচেয়ে বড়, এটাকে বলা হয় হচ্ছে মিড। আই হোপ সবাই বুঝতে পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের আজকের এই 1 নম্বর প্রবলেমের সমাধান। বা এটা যদি আবার একটু রিভাইজ দিই তাহলে কি দাঁড়ায়, আমাদের এখান থেকে চাইছে মিন, আমরা মিন বের করছি, মিন বের করছি এই ফর্মুলা দিয়া, এটা কন্টিনিউয়াস সিরিজ, এবং আমরা এটা শর্টকাট পদ্ধতিতে মিনটা করছি। মুড বের করছি এই ফর্মুলা, এবং মিডিয়ানের একটাই ফর্মুলা, মুড মিডিয়ানের সেম একটা ফর্মুলা। এছাড়াও আমরা ন্যাচার অফ ডিস্ট্রিবিউশন করছি। ন্যাচার অফ ডিস্ট্রিবিউশনের এইটা কোন সার্কেল হবে, যখন মিন বড় হবে মুড সবচেয়ে ছোট হবে, তখন এরকম সার্কেল হবে। দেন যদি এরকম মিন বড়, মুড বড় হয়, মিডিয়াম ছোট হয়, বা মিন তার থেকে ছোট হয়, তখন কেমন হয় বা সমান হলে কেমন হয়, এটা পরবর্তী আরো অনেক টপিক আসবে, তো অনেক প্রবলেম আসবে, সেই প্রবলেমে আমরা সমাধান করব। তো আই হোপ সবাই ভিডিওটা অনেকে যদি পরিপূর্ণ দেখে থাকো, আমি মনে করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদের কাছে ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখো নাই, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আমার গল্প টোনও খারাপ হতে পারে, সকলের কাছে ভালো নাও লাগতে পারে। তো কোনো সমস্যা নেই। যা এখান থেকে যদি একজন স্টুডেন্ট উপকৃত হও, এবং এই স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে যদি তোমরা সেখান থেকে ভালো ফলাফল অর্জন করতে পারো, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কে দেখলা কে দেখলা না সেই বিষয়ে নিয়ে কোনো আমার আক্ষেপ নাই। তো যদি ভালো লাগে ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখতে পারো।